অতিরিক্ত সাহস দেখানো মোটেও ভালো নয়। কেমন হবে যদি আপনি বন্ধুদের সাথে বাজি ধরে একটা পুরনো কবরস্থানে গিয়ে সেখানে ভয়ঙ্কর কিছু সম্মুখীন হন, আর সেখানে যাওয়ার পর আপনার জীবনটাই যদি বদলে যায়। ঠিক এইরকমই একটা হাড় হিম করা ভয়ঙ্কর ঘটনা দিয়ে শুরু করছি আমাদের প্রথম ঘটনা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভয়ের বারান্দা। এখানে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বাছাই করা সব ভয়ঙ্কর ঘটনা শোনানো হয়। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নাম রাফি হোসাইন, বয়স 25। আমি ঢাকার মিরপুর এলাকায় থাকি। পড়াশোনা শেষ করেছি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। আমি আপনার কাছে আজকে একটা ভয়ঙ্কর ঘটনা লিখে পাঠাচ্ছি, যেটা আমার নিজের সাথেই ঘটে গিয়েছে। ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন আমার জীবনের মোড় ঘুরে যায়। আমি তখনও বুঝতে পারিনি এক রাতেই আমার জীবনের সবকিছু এমন অন্ধকারে ডুবে যাবে। আমাদের পরিবারটা খুব একটা বড় নয়, বাবা মা আর আমি একা একা রুমে থাকি। লেখাপড়ার জন্য নিরিবিলি পরিবেশ পছন্দ করি, তবে পড়াশোনার ব্যস্ততার মাঝে মাঝে আমি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করতাম। বন্ধুরা বলে আমি খুব সাহসী। ভূত পেত আর অপদেবতার ব্যাপারে আমার খুব একটা বিশ্বাস ছিল না, তবে সেদিনের পর থেকে আমি আর আগের মতো নেই। সেদিন রাত 10টার দিকে বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। আমাদের আড্ডার মূল বিষয় ছিল ভূতুরে গল্প। এক বন্ধু বলল, রাফি, তুই তো এসব ভূতুরে সব কিছুকেই ফালতু বলিস। এক কাজ কর, মিরপুরের কবরস্থানের ভেতরে একবার গিয়ে দেখ। যদি সাহস থাকে তো সেখানে একটা রাত থেকে আসিস। আমি হেসে বললাম, এতটা ভয় পেলে চলবে না, চল সবাই মিলে যাই। কিন্তু তারা হাসতে হাসতে বলে উঠল, আমরা যাব না, তুই একাই যা, তবেই তো তোর সাহসের প্রমাণ হবে। আমি তাদের চ্যালেঞ্জটাকে মেনে নিলাম আর তাদের সাথে 5,000 টাকা বাজি ধরলাম। ওই রাতেই আমি মিরপুর পুরনো কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। চায়ের দোকান থেকে বের হয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে টর্চ লাইট আর একটা দড়ি নিয়ে বের হলাম। গেট পার হয়ে রিকশায় উঠলাম। রিকশাওয়ালা আমার কবরস্থানে এত রাতে যাওয়ার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি আমাকে নিষেধও করলেন, বললেন, মামা, এত সাহস দেখানো মোটেও ভালো নয়, আপনি বাড়িতে ফিরে যান, এটাই আপনার জন্য মঙ্গলকর হবে। আমি রিকশাওয়ালার কোনো কথাই কানে নিলাম না। যদি সেদিনকে রিকশাওয়ালার কথাটা মেনে নিতাম তাহলে ওইরকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন আমি কোনোদিনও হতে পারতাম না। কবরস্থানে পৌঁছালাম ঠিক রাত 1টার দিকে। পুরো জায়গাটা নীলচর, চারিদিকে শুধু বড় বড় গাছ আর চাঁদের আলো। কবরগুলোর গায়ে শ্যাওলা জমে আছে। সেখানকার নীরবতা এতটাই ভারী যে নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিলাম। আশপাশে ঝিঝি পোকার ডাক আর চাঁদের আলোয় পরিবেশটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রথমে আমি খুব স্বাভাবিক ছিলাম। সাহস করে টর্চ লাইট জ্বালিয়ে কবরস্থানে ঘুরতে শুরু করলাম। কোথাও কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। তবে কিছুক্ষণ পরে একটা পুরনো কবরের সামনে এসে থমকে দাঁড়ালাম। কবরটা অদ্ভুতভাবে নতুনের মতো চকচক করছিল, যেন কেউ নতুন করে এটি পরিষ্কার করে রেখেছে। তবে আশেপাশের অন্য কবরগুলোতে আগাছা দিয়ে ঢাকা আর ভাঙাচোরা। যদিও এই কবরস্থানটা অনেক অনেক পুরনো আর এখানে রীতিমতো আর লাশ দাফনও করা হয় না, এটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু এই কবরটাকে এরকম নতুন দেখে আমি প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলাম। আমি অবাক হয়ে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলাম। তারপরে টর্চ লাইটের আলোর একটা রেখা আমি কবরের একটা পাশে ফেলতেই যা দেখলাম এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবরে সাদা কাপড়ে মোড়ানো একটা জিনিস পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মৃতদেহ এখানে রেখেছে। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস আমাকে ছুঁয়ে গেল আর মনে হলো কেউ যেন ফিস ফিস করে বলছে, এখান থেকে
এখান থেকে চলে যা। চারিদিকে তাকালাম, কিন্তু কেউ নেই। ভয় ধীরে ধীরে আমার শরীরে চেপে বসতে শুরু করলো। তবুও আমি সাহস হারালাম না। হঠাৎ করেই আমার মনে হলো, এই গোরস্থানে তো কোনো লাশই আর দাফন করা হয় না, তাহলে এখানে এই সাদা জিনিসটা কি পড়ে আছে? আমি কবরের কাছে গিয়ে দেখলাম সাদা কাপড়টা ঠিকঠাক বাঁধা, কিন্তু মৃতদেহের মুখটা কিছুটা ফাঁকা। হঠাৎই মনে হলো কাপড়ের নিচে কিছু একটা নড়ছে। আমি চমকে উঠে এক পা পিছিয়ে এলাম। মনে হলো যেন কাপড়ের ভেতর থেকে কারো কান্নার শব্দ ভেসে আসছে। আমি জোর করে সাহস বাড়িয়ে বললাম, কে কে আছো এখানে? কোনো উত্তর এলো না। তবে এবার শব্দটা আরো স্পষ্ট হলো, যেন একটা ক্ষীণ আর বিষণ্ণ কণ্ঠে কেউ কেঁদে কেঁদে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি দুঃসাহস দেখিয়ে হাত বাড়িয়ে সাদা কাপড়টা সরাতে গেলাম। ঠিক তখনই কাপড়ের ভেতর থেকে একটা কালো পচা হাত বেরিয়ে আমার কবজি চেপে ধরলো। মনে হলো সেই হাতটা জীবিত কারো নয়, বরং মৃত, ঠান্ডা আর শিরশিরে। সেই স্পর্শ আমার শরীরের পুরোটা জমে গেল। আমি টান দিয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হাতটা আমাকে এত শক্ত করে ধরে রেখেছিল। এদিকে চারপাশে বাতাসের আওয়াজ আরো বাড়তে লাগলো। গাছের পাতাগুলো একসাথে ফিসফিস করে কিছু বলছে, আমাকে আমাকে বাঁচাও। সেই শব্দটা এবার চিৎকারের রূপ নিল। আমি কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমি দৌড় দিলাম। পুরো কবরস্থানটা যেন তখন জীবন্ত হয়ে উঠেছে। মনে হলো গাছগুলো হাত বাড়িয়ে আমাকে থামানোর চেষ্টা করছে। আমি দিশেহারা হয়ে দৌড়াতে থাকলাম। বাহিরে এসে দেখি পুরো জায়গাটায় কুয়াশায় ঢেকে গিয়েছে। রিক্সাওয়ালাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। পেছনে তাকাতেই দেখলাম সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটা কবর থেকে উঠে দাঁড়িয়ে আছে। তার চোখের জায়গায় শুধু ফাঁকা গর্ত। সে হাত বাড়িয়ে বলল, ফিরে আয়, ফিরে আয় আমার দিকে। আমি পুরো শক্তি দিয়ে চিৎকার করে দৌড়াতে লাগলাম। সেদিন বাসায় ফিরে প্রচণ্ড জ্বর এলো। আমি কাউকে কিছু বললাম না। কয়েকদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলাম। আমার বাবা মা প্রথমে ভাবলো এটা সাধারণ জ্বর, কিন্তু আমি যখন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম, সাদা কাপড়ে পরানো সেই লাশ আর কালো হাত আর ওই কবরস্থানটা, এসব আমি স্পষ্ট ভালোভাবে স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছিলাম। আর এই ঘটনাটা আমি আমার বাবা মাকে বললাম। তারা ভয় পেয়ে গেলেন আমার এই কথাটা শুনে। আমাকে আমার মা অনেক বকাঝকাও করলেন, কেন আমি সেদিনকে এই কাজটা করতে গিয়েছিলাম। এক রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে চিৎকার করে উঠে দেখি আমার হাতের কবজিতে কালো দাগ। মনে হলো যে হাতটা আমাকে ধরেছিল তার চিহ্ন রেখে গেছে। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। আমি একটু সুস্থ হই। আমি একাধিক মসজিদের ইমামের সাথে কথা বলেছি। তারা বললেন আমি হয়তো কোনো অশুভ আত্মার সাথে মোলাকাত করেছিলাম। আমাকে নিয়মিত দোয়া দরুদ আর 5 ওয়াক্ত নামাজ পড়তে বললেন। আমি সেই ইমামদের কথা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আর দোয়া দরুদ পড়তে লাগলাম। নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। তারপর এই ঘটনার পর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। সেই ঘটনার পর থেকে আমি আর কখনো কবরস্থানের দিকে যাওয়ার সাহস করিনি। জীবনে প্রথমবারের মতো আমি বুঝলাম সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এখনো রাতে একা থাকলে মনে হয় সেই কালো হাত আবারও আমার দিকে বাড়িয়ে আসছে, আর সেই করুণ কণ্ঠস্বর, আমাকে আমাকে বাঁচাও, এই কথাটা এখনো আমার কানে বাজে। আপনাদের সাবধান করতে এই ঘটনাটা আমি শেয়ার করলাম। দয়া করে কখনো এমন জায়গায় যাবেন না যেখানে আপনাকে যেতে নিষেধ করা হয়েছে। আপনি জানেন না সেখানে কি অপেক্ষা করছে। তাই ঘটনাটা যদি ভালো লাগে পড়ে শোনালে আমি খুবই খুশি হব। আমার কাছে এরকম আরো বেশ কয়েকটা ঘটনা আছে, চাইলে আমি আপনার কাছে লিখে পাঠিয়ে দিতে পারি। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রাফি ভাইকে। অবশ্যই অবশ্যই আপনি আপনার পরবর্তী ঘটনাগুলো আমার কাছে লিখে পাঠান। আমি আপনার ঘটনা পাওয়ার জন্য অধীর আগ্রহে থাকলাম। তাই দেরি না করে সময় করে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আর
আপনার এই ঘটনাটা সিলেক্টেড হয়েছে। আপনি অনেক সুন্দর আর চমৎকার করে এই ঘটনাটা লিখে পাঠিয়েছেন। তারপরে রাফি ভাই তার ফোন নাম্বার দিয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনার শুরুতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে। রাফি ভাইয়ের এই ঘটনাটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। আর পরবর্তীতে আপনাদের কোন ঘটনা শোনানো হবে এটার জন্য আমাদের কমিউনিটি পোস্টে নজর রাখুন। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি মোহাম্মদ ফারুক ইসলাম। আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার বাসা পুঠিয়া চৌরাস্তা। যে ঘটনাটা আমি আপনার কাছে আজকে লিখে পাঠাচ্ছি এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। ঘটনাটা ঘটে 2015 কি 16 সালের কোনো এক শীতের রাতে। আমি একটা বিশেষ কাজের জন্য বাজারে গিয়েছিলাম। বাজার থেকে আমার বাড়ির রাস্তা ছিল প্রায় ঘন্টাখানেকের মতো। যদিও আমার বাসাটা একটু গ্রামের ভেতরে ছিল, কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না এটা আদৌ গ্রাম কিনা। অনেক উন্নত একটা গ্রাম ছিল। পাকা রাস্তা, রোড লাইট সব কিছুই ছিল। আমাদের বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় একটা বিল পড়ে, আর ঘটনাটা এই বিলের ভেতরে আমার সাথে ঘটে যায়। আমি মোটেও কল্পনা করিনি যে আজকে আমার সাথে এরকম কিছু একটা ঘটে যাবে। আমি বাজারে নিজের কাজ শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আর শীতের রাত 12টা মানে অনেক রাত, বলা যায় এক প্রকার গভীর রাত। আমি সেখান থেকে বাড়িতে যাওয়ার কোনো গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছিলাম না, আর এটা সম্ভবও নয়। যদিও কোনো গাড়ি পেয়ে যেতাম, আমার এলাকাতে আমাকে ছাড়তে কোনো অবস্থাতেই যেত না। তাই একরকম বাধ্য হয়ে আমি একাই হেঁটে হেঁটে রওনা দিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। রাতটা চাঁদনি রাত থাকলেও কুয়াশার কারণে আমি তেমন কিছু দেখতে পাচ্ছিলাম না। যদিও কুয়াশা খুব একটা বেশি ছিল না, তবুও দূরের জিনিস দেখতে একটু সমস্যাই হচ্ছিল। আর রাতের বেলা কুয়াশায় ঢাকা সেই চাঁদটাকে দেখতে আরো বেশি মনোমুগ্ধকর লাগছিল। এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল যেটা আমি এর আগে কখনো দেখিনি। আমার ভেতরে বিন্দুমাত্র ভয়ের কোনো ছোপ ছিল না। আমি কল্পনাও করিনি যে আমার সাথে একটু পরে কি ঘটতে চলেছে। আমি নিজের মতো করে হেঁটে হেঁটে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমি যখন সে বিলের কাছাকাছি এলাম, আমি দেখলাম বিলের জমিগুলো একেবারে ফাঁকা পড়ে আছে। ধুধু মাঠ ছাড়া আর কিছুই নেই। সেখানে ধান চাষ করা হয়েছিল, আর এই সময়ে চাষিরা সব ধান কেটে বাড়িতে নিয়ে গিয়েছে। তাই এক প্রকার জনশূন্য এক মাঠ ছাড়া আমি সামনে আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। চারপাশটা বেশ মনোমুগ্ধকর পরিবেশ ছিল, আর এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই আমি পেছন থেকে কালেমা শাহাদত পাঠ করার শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল শত শত মানুষ কালেমা শাহাদত পাঠ করতে করতে আমার পেছন পেছন আসছে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, আর পেছনে তাকাতেই যা দেখলাম এর জন্য আমি সারা জীবনও কল্পনা করেছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, আমি স্পষ্ট দেখতে পেলাম সেখান দিয়ে বেশ কয়েকটা লোক একটা লাশের খাটিয়া নিয়ে আসছে। কিন্তু অস্বাভাবিক হচ্ছে এটা, তারা কেউ মাটি দিয়ে হেঁটে আসছে না। মনে হচ্ছে মাটি থেকে 2-3 হাত ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। আমার পাশ দিয়ে সাই করে তারা এত স্পিডে চলে গেল যে আমার চোখের পলক ফেলার সাথে সাথে তারা আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। সেই লাশটার সাথে প্রায় শত শত লোকজন যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এগুলো আসলে মানুষ নয়। এর মধ্যেই হঠাৎ করে একজন আমার দিকে তাকালো, আর সে তাকাতেই আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। একেবারে ফ্যাকাশে সাদা ফটফটে একটা মুখ, তার ভেতরে চোখগুলো লাল টকটকে জ্বলছিল। আর এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো সাউন্ড বের হলো না। দলটি আমার চোখের সামনে দিয়ে এত জোরে চলে গেল যে আমি কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কুয়াশার চাদরে হারিয়ে ফেললাম। আমি
কি দেখলাম এটা আমি নিজেকেও বিশ্বাস করাতে পারছিলাম না। আমি বুঝতেই পারলাম না যে এরকম কিছু একটা আমার সাথে ঘটে গেল। আমি ভয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলাম। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম। এমন সময় একটা শব্দে আমি আবারও চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি একটা ভ্যানওয়ালা আমাদের এলাকার দিকেই যাচ্ছে। আমাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ভ্যানওয়ালাটা আমার সামনে এসে দাঁড়ালো। আর আমি সেই ভ্যানওয়ালাকে চিনতাম। এটা আর কেউ নয়, আমাদেরই এলাকার একটা ভ্যান চালক, যার নাম শাহাদত হোসেন। আমি কোনো কথা না বলে সেই শাহাদত হোসেনের ভ্যানটাতে উঠে বসি আর তাকে বললাম, এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়েও না, চলো বাড়ির দিকে। রাস্তায় যেতে যেতে আমার সাথে একটু আগে ঘটে যাওয়া ঘটনা তার কাছে শেয়ার করলাম। সে আমাকে জানালো আসলে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়, হয়তো কোনো জিন মারা গিয়েছে, যার কারণে জিনের একটা বড় কাফেলা মিলে সেই জিনটাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, আর আমি তাদের সামনে পড়ে গিয়েছিলাম। হয়তো তারা অনেক ভালো জিন ছিল, তার জন্য আমার কোনো ক্ষতি করেনি। তাদের ভেতর থেকে আমার দিকে একজন তাকিয়েছিল, সেই তাকানোটা যে এত পরিমাণে ভয়ঙ্কর ছিল এটা আমি আপনার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ঘটনাটার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। যদি সে আমার দিকে না তাকাতো তাহলে হয়তো ভয় পেতাম না। ওই জিনিসটাকে দেখেই আমি ভয় পেয়েছিলাম, যার কারণে প্রায় 20 থেকে 25 দিনের মতো আমি অস্বাভাবিক জ্বরে ভুগেছিলাম। তারপরে আমি নিজে থেকেই সুস্থ হয়ে যাই, যদিও ডাক্তারের কিছু ঔষধ খেয়েছিলাম। ঘটনাটা এখানেই শেষ। এরকম আরো অনেক ছোট্ট ছোট্ট ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে। আপনি বললে আমি আপনার কাছে লিখে পাঠাতে পারি। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ফারুক ভাইকে অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদেরকেও অনেক ভালো লেগেছে। তাই এই ঘটনাটা কেমন লাগলো আপনারা আমার কাছে কমেন্ট করে জানান। আসলে সত্যি সত্যি ঘটে যাওয়া ঘটনা এরকমই হয়। এইসব ঘটনাতে তেমন কোনো টুইস্ট থাকে না, আর ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর হয়। যাদের সাথে ঘটে যায় তারাই বুঝতে পারে। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটাও আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। তার আগে জানিয়ে রাখি, আপনিও আমার কাছে চটপট ঘটনা লিখে পাঠান। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সেরা সব ঘটনাগুলো অবশ্যই বাংলায় লিখতে হবে। ঘটনার শুরুতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে। আজকের এপিসোডটা ভালো লাগলে লাইক কমেন্ট করার জন্য আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করা হলো। আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।